সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের আটকানো কঠিন হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রত্যাবাসনে আঞ্চলিক যোগাযোগে গুরুত্ব আরোপ। ভারতে বসে দেশকে বিপদে ফেলতে ষড়যন্ত্রের চেষ্টা করছে হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান। ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের উপর যেন কেউ কোনোদিন অন্যায়ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয়, তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। গণহত্যার দায়ে রেড নোটিসের আবেদন। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে, তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। প্রশাসন ক্যাডারে অসন্তোষ। উপসচিব পদে শতভাগ পদোন্নতি চান প্রশাসন ক্যাডাররা। সংস্কার কাজ চলমান প্রক্রিয়া বললেন সচিব। স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা মিডিয়া পরিচালিত হওয়ায় গড়ে উঠছে না স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমকে আত্মসমালোচনার তাগিদ। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সীমান্তে দুর্নীতির কারণেই রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ড সফর পরবর্তী দেশে ফিরে গণমাধ্যমে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। এর আগে সকালে আরেক অনুষ্ঠানে রোহিঙ্গা প্রত্যাবাসনে বঙ্গোপসাগরীয় আঞ্চলিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানান উপদেষ্টা। জান্নাতুল মোহনার প্রতিবেদন। থাইল্যান্ডে মিয়ানমারের সীমান্তবর্তী 4 দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে দেশে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না বলার পরেও বিগত 2 মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেছে 60,000-এরও বেশি রোহিঙ্গার। কিন্তু এখনো কেন তারা দেশে ঢুকছেন এমন প্রশ্ন করা হলে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডারে দুর্নীতির কারণেই তারা এই সুযোগ পাচ্ছে। দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে ঢুকছে তাতে না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। তবে আমি এখনো মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে। রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা ইস্যুতে আসিয়ানের সহায়তা চেয়েছে বাংলাদেশ, জানান পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার সাথে ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে, এটা তোমাদের দায়িত্ব। এবং আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি, মানে অন্যান্য যারা ছিল, যে তোমাদের বিশেষ করে আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি। এর আগে সকালে রাজধানীর বিআইএসএস অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে রোহিঙ্গা বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। That peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. উপদেষ্টা ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমেনোরি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভারতে বসে দেশকে বিপদে ফেলতে ষড়যন্ত্রের চেষ্টা করছে শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। পঞ্চগড় প্রতিনিধি রাশিদুজ্জামান বাবুর তথ্য ছবিতে সাইফুল রিপনের প্রতিবেদন। সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল ও কলেজ মাঠে 6 বছর পর জনসভা করে বিএনপি। সমাবেশে যোগ দেন আশেপাশের জেলার বিএনপি নেতাকর্মীরাও। সমাবেশে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে শেষ পর্যন্ত সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেরা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। এটা কি, এই যে আমাদের ভাইরা বসে আছে এখানে, আমাদের হিন্দু ভাইরা, আমরা নাকি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে, জোরে কইবা হবে, কহাতে আমার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের উপর যেন কেউ কোনোদিন
অন্যায়ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা নিত্যপণ্যের দাম সুলভে চায়, শান্তি চায়। এমন দাবি করে দেশে যেন কেউ বিভক্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়। হ্যাঁ, মানে ভোটটা আছে এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? এটাই আমরা চাচ্ছি। আহ্বান জানাতে চাই সরকারি কর্মকর্তাদেরকে, আমাদের পুলিশ ভাইদেরকে, আমাদের সেনাবাহিনীর মানুষদেরকে, বিডিআর বাহিনীদেরকে, যে আসুন আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি। ঘুষখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাই রুখে দাঁড়াবেন, কেউ ঘুষ দিবেন না, যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে পুলিশের হাতে দেবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রোববার তাদের বিরুদ্ধে অনুসন্ধান কাজ শুরু হয়। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 16টি অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। শিউলি রায়ের রিপোর্ট। রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এই সময় নিজের সম্পদ বিবরণী তুলে ধরেন তিনি। উপস্থিত ছিলেন অন্যান্য কমিশনাররাও। এক প্রশ্নের জবাবে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ হাসান ফরিদ বলেন, কারো দাসত্ব করবে না দুদক, দুর্নীতির বিরুদ্ধে সরবর থাকবেন তারা। অবজেক্টিভ থাকে দুর্নীতি, এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে। এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ কমিশনের মধ্যে। কারণ আমাদের ভয়ভীতি শুধু মহান সৃষ্টিকর্তা প্রভু ভগবান বা গডকে নিয়ে, পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবেন ইনশাআল্লাহ, এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি। আপনারা যদি আমাদের সাথে কাজ না করেন, আমাদেরকে সাহায্য না করেন এবং ফ্র্যাঙ্কলি হেল্প না করেন, দুদক কিন্তু এগিয়ে যেতে পারবে না। এই সময় দুদকের চেয়ারম্যান জানান, যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে কমিশন। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য, আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 16টি অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। বর্তমানে নথিপত্র সংরক্ষণ ও যাচাই বাছাইয়ের কাজও চলছে। দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে, তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির। সুতরাং এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের। পদোন্নতিতে কোটার প্রতিবাদে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এই অবস্থায় তাৎক্ষণিক বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। জানান, কিছু মৌলিক বিষয় নিয়ে দাবি জানিয়েছেন ক্যাডাররা, দূরত্ব কমিয়ে এনে সমাধানে গুরুত্ব দিয়েছেন তারা। এছাড়া জনপ্রশাসন সংস্কারের সরকারকে সহযোগিতার আহ্বান জানান জনপ্রশাসন সচিব।
উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। দল বেঁধে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বৈঠকে বসেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে। বৈঠক শেষে তিনি বলেন, কিছু মৌলিক বিষয় নিয়ে তারা দাবি জানিয়েছেন, দূরত্ব কমিয়ে সমাধানে গুরুত্ব দিয়েছেন তারা। এটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ। স্যারেরও সময় নিতে হবে, কমিশনেরও সময় নিতে হবে, ওনাদেরও সময় নিতে হবে, আর আমারও সময় নিতে হবে। সকলে মিলিয়ে করব এবং এইটার পরে আমার মনে হয় বিভিন্ন ক্যাডারের অথবা সরকারি চাকরি যারা আমরা করি, এখন তো কর্মচারী বলি, তাদের কারো মধ্যে আর ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকবে না। জনপ্রশাসন সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে সিনিয়র সচিব বলেন, সরকারকে সবার সহযোগিতা করতে হবে। এই সরকারকে কতটুকু স্থিতিশীল রেখে জনস্বার্থে জনগণকে নিয়ে আগানো যায়, এটাই আমার লক্ষ্য। এছাড়া সংস্কারের বিষয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতে পারবে বলেও জানান মোখলেসুর রহমান। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা মিডিয়া পরিচালিত হওয়ায় স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতা গড়ে উঠছে না। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সংলাপের বক্তারা এমনটাই বলেছেন। এ সময় গণমাধ্যমকেও নিজেদের আত্মসমালোচনার তাগিদ দেন তারা। অন্তর্বর্তী সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। রোববার সকালে রাজধানীর সিরদাপ মিলনায়তনে সিজিএস এর উদ্যোগে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সংলাপ আয়োজন করা হয়। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, গণমাধ্যমগুলোকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা যায় সে বিষয়ে কমিশন কাজ করছে। অংশীজনের সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে প্রতিবেদন বা সুপারিশ তৈরি করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের সুরক্ষা আইন, এই সুরক্ষা আইনের কথাও আমাদের বিবেচনায় আনার প্রশ্ন আছে। আমাদের সংবাদ মাধ্যমের জবাবদিহিতার জায়গা খুবই সীমিত। একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল, যেটা অকার্যকর প্রতিষ্ঠান হিসাবে সবাই বলেছেন। এই ব্যর্থ প্রতিষ্ঠানটাকে কিভাবে রিপ্লেস করা যায় অথবা কার্যকর করা যায় সেই চিন্তাও আমাদের করতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যমগুলোকে নিজেদেরও আত্মসমালোচনা করতে হবে, কারণ মিডিয়াগুলো এতদিন বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরতে পারেনি। আমরা সত্যিকার অর্থে নিজের আয়নার সামনে আমরা দাঁড়াচ্ছি না দাঁড়ায় আমরা অনেক জায়গায় এইটা হচ্ছে প্রবলেম, ওইটা প্রবলেম, সেইগুলো করছি। আমরা সিস্টেমেটিক্যালি এক্সট্রা জুডিশিয়ালের কিলিংয়ের রিপোর্টে ফেল করেছি, সিস্টেমেটিক্যালি, একটা দুইটা না, আমাদের প্রত্যেকটা মিডিয়া আমরা ফেল করেছি। মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, সংস্কারের কথা বললে ইতিহাসের সংস্কার হওয়া উচিত, কারণ সরকার বদলে গেলে ইতিহাস বদলে যায়। আজকে যে প্রক্রিয়াটা চলছে, আমি মনে করি এটা, মাফ করবেন কামাল আহমেদ, আপনার সামনে বলছি, এই যে প্রক্রিয়াটা, এই যে কাজটা আপনি দিন রাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। সংলাপে বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার, ওয়েজ বোর্ড ও বেতন ভাতা সহ সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি প্রেস কাউন্সিল ঢেলে সাজাতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, সিজিএস এর চেয়ারপারসন মুনিরা খান সহ অনেকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিটি তার মেয়াদের মধ্যেই সরকারের কাছে প্রস্তাবনা জমা দিবেন বলে জানিয়েছে কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি জানিয়েছেন, নির্বাচনে কোন দল অংশ নিবে আর কোন দল অংশ নিতে পারবে না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, তারাই সেটি নির্ধারণ করবে। রোববার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান জানানো এবং অংশীজনের মতামত গ্রহণে মতবিনিময় সভার আয়োজন। চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এই সভায় যোগ দেন সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে উঠে আসে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার নানা দুর্বলতার প্রসঙ্গ। যে প্রশাসনের কর্মকর্তারা আজকে এখানে বেশ কয়েকজন কথা বলেছেন এবং ওনারা
ব্যবহৃত হতে চান না। ওনারাও চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তাই ওনারা সেইভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন প্রধান জানান, নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে আর কোন দল অংশ নিতে পারবে না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। 31 ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে প্রস্তাবনা জমা দেওয়া হবে বলেও জানান তিনি। কারা নির্বাচনে আসবে আসবে না, কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে উল্লেখ করে কমিশন প্রধান বলেন, জন আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবনা দেয়া হবে, যা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। মানুষের মধ্যে যে আগ্রহ, আবেগ, উচ্ছ্বাস এবং আমাদেরকে যেখানে দেখে তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ, জেসমিন চৌধুরী, টুলি, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, জেলা প্রশাসক ফরিদা খানম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। গবেষণায় উদ্ভাবন সহ শিক্ষা সংশ্লিষ্ট খাতে এখনো পিছিয়ে বাংলাদেশ। উচ্চশিক্ষার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও নিম্নমানের কথা স্বীকার করলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এর পেছনে কারণ হিসেবে বললেন শিক্ষকদের লেজুরবৃত্তির রাজনীতি এবং ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব। বণিক বার্তা আয়োজিত প্রথম বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই পরিস্থিতি থেকে উত্তরণে বাজেট বাড়ানো সহ মেধার অবমূল্যায়ন বন্ধের জোর উপদেষ্টার। কায়েস রাহাতের প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে প্রথম বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা। সম্মেলনে উঠে আসে আওয়ামী লীগ সরকারের আমলে জেলায় জেলায় গড়ে ওঠা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ। এ সময় এসব বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তার কারণ আছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। উচ্চশিক্ষার মানের এই অবনতির পেছনে দায়ী করছেন শিক্ষকদের লেজুর বৃত্তির রাজনীতি এবং ছাত্র রাজনীতির নামে দখলদারিত্বকে। বলেন, শিক্ষক নিয়োগে অনিয়ম প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দেয়। এই অবস্থায় উচ্চশিক্ষার মান, গবেষণা বাড়াতে শিক্ষার বাজেট বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ক্রমাগতভাবে অধঃপতিত হয়েছে। এর পেছনে যে কারণগুলো আছে, শিক্ষকদের লেজুর বৃত্তির দলীয় রাজনীতি, ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব। শিক্ষা বাজেট নিয়ে ঢাবি ভিসি নিয়াজ আহমদ খান বলেন, সরকারের উপর নির্ভরশীলতা যত বাড়বে অপরাজনীতির সম্ভাবনাও তত বাড়বে। প্রয়োজন পাবলিক প্রাইভেট অংশীদারিত্ব, সেই সঙ্গে ঢেলে সাজাতে হবে ইউজিসিকে। সরকারের উপর নির্ভরশীলতা যত বাড়বে তত আমরা দল এবং সরকার তোষণের কারণে আবার আমাদের সেই অপরাজনীতির সুযোগ তৈরি হবে। এ সময় বুয়েটের প্রভিসি আব্দুল হাসিব চৌধুরী বলেন, শিক্ষা ব্যবস্থা এখন রাষ্ট্র কাঠামোর সাথে সংযুক্ত, তাই শিক্ষা ব্যবস্থায় 53 বছরের ব্যর্থতা রাষ্ট্র কাঠামো ও সরকারের ব্যর্থতাই নির্দেশ করে। তাই সমস্যা নিরসনে প্রাথমিক পর্যায় থেকে শিক্ষা ব্যবস্থা ঠিক করার পরামর্শ তার। 53 বছরে যদি আমরা দেখি যে একটা ফেইলিওর হয়েছে, যে সরকার এবং যে শাসন যারা করেছেন তাদের ব্যর্থতা থেকে। গবেষণা ও উচ্চশিক্ষার মান উন্নয়নে যেমন প্রয়োজন শিক্ষার পরিবেশ, তেমনি দক্ষ অভিজ্ঞ শিক্ষক ও অবকাঠামোগত সামর্থ্য। গবেষণা ও উচ্চশিক্ষার মান উন্নয়নে যেমন প্রয়োজন শিক্ষার পরিবেশ, তেমনি দক্ষ অভিজ্ঞ শিক্ষক ও অবকাঠামোগত সামর্থ্য। এছাড়া তাত্ত্বিকভাবেই নয়, বরং দেশের উৎপাদন বৃদ্ধিতে কারিগরি শিক্ষার প্রতিও গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে আগত বিশেষজ্ঞরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনের ঘটনায় নিহত হয়েছে একজন, আহত হন বেশ কয়েকজন। রবিবার দুপুর 1:30টার দিকে শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামক কারখানায় এই ঘটনা ঘটে। পরে প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। নজরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রোববার দুপুরে হঠাৎ করে গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামের কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এতে কারখানার লোকজন আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটতে শুরু করেন। ভিতরে লোহা পর্যন্ত গলে গেছে, এরকম অবস্থা এখানে দেখা গেছে। খবর পেয়ে দুপুর 2টার দিকে শ্রীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের 3টি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের 2টি সহ মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। এ সময় গুদাম থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত কয়েকজনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। আমরা এখানে একজনের ডেড বডি পেয়েছি,
দেখে মনে হচ্ছে পুরুষ। কেমিক্যালের অসংখ্য ড্রাম থাকায় বিস্ফোরণের এমন ঘটনা বলে জানায় ফায়ার সার্ভিস। এইখানে থেকে বিস্ফোরণ হওয়ার পর এখানে কাছে আসা যাচ্ছিল না, কারণ আমি আসার পরও অনেকবার বিস্ফোরণ হয়েছে, কয়েকবার। এরপরে পাশে একটা প্রোডাকশন শেড আছে, এই ড্রাম থেকে কেমিক্যালের ড্রাম তো ফুলে যাচ্ছিল তাপের কারণে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ হতে আমাদেরকে জানানো হয়েছে যে এই বিষয়ে তারা আরো ক্লিয়ারলি পরে জানাতে পারবে, কারণ হচ্ছে এখনো পর্যন্ত তারা সম্পূর্ণ ডেব্রি মানে সম্পূর্ণ যে অংশগুলো পুড়ে গিয়েছে এগুলো সার্চ করতে পারেনি। করার পর আমরা আরো ডিটেইলস জানতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন। ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী পোস্ট গ্রাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। রোববার সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে শাহবাগ অবরোধ ছাড়ার ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি সভাপতি ডাক্তার জাবির হোসেন। বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি না করা পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে বলেও জানান তারা। এর আগে নানা টেবিলে তাদের দাবি জানিয়েও কোনো আশ্বাস না পাওয়ায় রাস্তা অবরোধ করতে হয় বলে দাবি করেন চিকিৎসকরা। সপ্তাহে 60 ঘন্টা করে ডিউটি করাচ্ছে, আমরা ডিউটি করছি কিন্তু আমরা আমাদের প্রাপ্যটা বুঝে পাচ্ছি না। তো আমার মনে হয় দেশের মানুষের আমাদের পরিচয় জানা দরকার, কারণ এখন বাংলাদেশে ডাক্তার ডিএমএফ মিলে এমন একটা অবস্থা হয়ে গেছে, বাংলার মানুষ আসলে জানেই না কারা ডাক্তার, কারা ইন্টার্নশিপ করছেন, কারা পোস্ট গ্রাজুয়েশন করছেন। আমাদের যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট যারা আছেন তারা হচ্ছে মানে হসপিটাল কিন্তু বন্ধ নেই, তারা কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আমি বলবো যে সব ধরনের টেবিল ওয়ার্ক গত 4 মাস ধরে চলছে, তো সেই হিসেবে আমার মনে হয় যে সময় অথরিটি অনেক পেয়েছেন। আমরা সব লেভেল থেকে এটার যেই মানে যত আমরা টেবিল ওয়ার্ক করা প্রয়োজন, স্মারকলিপি দেওয়া প্রয়োজন, সবাইকে জানানো প্রয়োজন, সেটা সবাইকে জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুপ্ত হত্যা ও বিভিন্ন হামলার ঘটনায় নিরাপদ বাংলাদেশ গড়ার দাবি নিয়ে সচিবালয়ে 4 দফা দাবি পেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে হত্যাকাণ্ডের যোগসূত্র বের করতে তদন্ত কমিটি গঠন, প্রতিটি থানায় ওয়ার্ডে নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা জোরদার, ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও সক্রিয় নেতাদের নির্মূল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে টাস্ক ফোর্স গঠন সহ 4 দফা দাবি জানান। পরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, তদন্ত কমিশন গঠনের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের আশ্বাস দিয়েছেন। 48 ঘন্টার মধ্যে তাদের 4 দফা দাবির কার্যক্রম বাস্তবায়ন শুরু না হলে কঠোর কর্মসূচি হিসেবে ঢাকা ব্লকেটের কথাও জানান 4 দফা দাবির শিক্ষার্থীরা। আমাদের দেখেন 16 তারিখের পরে কিন্তু 18 তারিখ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু আন্দোলনের মাঠে ছিল দেখে আন্দোলন এগিয়ে গিয়েছিল এবং গণ অভ্যুত্থান রূপ নেয় এবং আমরা কাঙ্ক্ষিত জয়টি পাই। কিন্তু এখন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই ওনারা খুবই এবং হচ্ছে ছাত্র জনতা যারা আছে নিরাপত্তাহীনতায় ভুগছে। কে কখন কোন জায়গা থেকে অ্যাটাক করে যায় না। আমি এখন এখান থেকে বের হওয়ার পর আমার জীবন ঠিক আছে কিনা আমি সেটা জানি না। আমি তো সব জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, ন্যায়ের জন্য কথা বলছি। ইভেন আমার সাথে এখানে যারাই আছেন সবাই অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের জন্য কথা বলছে। আমাদের জীবন ঠিক আছে কিনা, আমরা নিরাপত্তা পাচ্ছি কিনা, এবং শুধুমাত্র আমরা না, আমাদের সাথে যে আন্দোলনে যে ভাই বোনেরা নেমেছে ওদের জীবন ঠিক আছে কিনা, এই তাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের যে দাবিগুলো সেটা 48 ঘন্টার মধ্যে মেনে নিবে এবং সেটা নিয়ে একটা তদন্ত কমিটি সহ আরও অনেক কিছু ওরা করে ফেলবে যেগুলো আমরা চেয়েছি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন।